আজকে বিশ্ব সংলাপে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আফসার উদ্দিন। আমরা এই করোনার সংকটকালীন সময়েও আমাদের এই বিশ্ব সংলাপটি চালিয়ে যাচ্ছি। আপনারা জানেন যে এই বিশ্ব সংলাপে আমরা ব্যবসা বাণিজ্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। সেই ধারাবাহিকতায় আজ অনলাইনে আমাদের গেস্টদের সাথে রপ্তানি এখন তলানিতে নেমে এসেছে এই বিষয়ে আলোচনা করব। সেজন্য আলোচনার জন্য আমাদের সাথে এই মুহূর্তে সংযুক্ত আছেন বিজিএমই এর সাবেক সহসভাপতি মোহাম্মদ নাসির এবং সংযুক্ত আছেন সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের বিশ্ব সংলাপে। আমরা মূল আলোচনা শুরুর আগে আমাদের হাতে প্রতিবেদন আছে, প্রতিবেদন দেখে আসব। মূলত এপ্রিলে সরকারের রেমিটেন্স বা প্রবাসী আয় এসেছে মাত্র $108 কোটি। গেল প্রায় 5 বছরে কখনোই এক মাসে এত কম রেমিটেন্সের রেকর্ড নেই। শুধু তাই না, গত বছর এই সময় পর্যন্ত 4 মাসে যেখানে $578 কোটি রেমিটেন্স এসেছে, সেখানে এবছর এসেছে মাত্র $544 কোটি। বিশেষজ্ঞরা বলছেন বাস্তব পরিস্থিতি বিবেচনায় সরকারকে এখন থেকে বিশেষ পরিকল্পনা নিতে হবে। লাকমিনী জাসমিন সোমা আমাদের একটি প্রতিবেদন তৈরি করেছেন, দেখে আসি। করোনার প্রভাবে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দাভাবের কারণে চাকরি হারিয়েছে বহু প্রবাসী বাংলাদেশি। এরই মধ্যে দেশে ফিরে আসতে বাধ্য হয়েছেন অন্তত 1 লাখ কর্মী। গেল 4 মাসে বিদেশে যেতে পারেননি অন্তত আরও 1 লাখ। এর প্রভাব পড়তে শুরু করেছে দেশের রেমিটেন্স প্রবাহে। বিএমইটির তথ্য অনুযায়ী গেল বছর জানুয়ারিতে রেমিটেন্স এসেছে $159 কোটি। এবছর জানুয়ারিতে $145 কোটি। একইভাবে গেল বছর ফেব্রুয়ারিতে $131 কোটি বিপরীতে এবছর ফেব্রুয়ারিতে এসেছে $163 কোটি। গেল মার্চে যখন $145 কোটি প্রবাসী আয় হয়েছে, তখন এবছর মার্চে তা কমে $128 কোটি ঠেকেছে। সর্বশেষ গত বছর এপ্রিলে ছিল $143 কোটি, আর এবছর এপ্রিলে আয় হয়েছে মাত্র $108 কোটি, যা গত 5 বছরে এক মাসের হিসাবে সবচেয়ে কম। এইরকম মন্দাভাব যদি চলতে থাকে, তেলের দাম যদি কমতে থাকে, তখন কিন্তু দীর্ঘমেয়াদেও আগামী 1-2 বছরের জন্য কিন্তু আমাদের রেমিটেন্সের আয়টা কম হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। 2021 সালের মাঝামাঝির আগে আমরা ওই পিক আপ করার জায়গায় বা আগের যে পর্যায়ে ছিল বা তার চেয়ে বাড়ানোর জায়গাটায় হয়তো যেতে পারবো না, একটু ধীর গতিতে হবে। বিশ্বব্যাংক বলছে বাংলাদেশে গত বছরের তুলনায় 22% রেমিটেন্স কমে যেতে পারে। এজন্য এখন থেকেই পরিকল্পনা নিতে হবে বলছেন বিশেষজ্ঞরা। সরকারি কোষাগার থেকে বিভিন্ন রকম সাহায্য সহযোগিতা করা হচ্ছে। কোষাগারের অর্থের পরিমাণটা কমতে থাকবে অন্তত রেমিটেন্সের জায়গায়। সেটাকে অন্য কোনোভাবে হয়তো সরকারের চিন্তা করতে হবে যে সেই কোষাগারের যে অর্থ সম্পদ সেটি করে আবার একটি ব্যালেন্সের জায়গায় নিয়ে আসা যায়। এত মানুষ যে চলে আসলো, তাদের আসলে কর্মসংস্থান কি হবে, তাদের ক্ষেত্রে আমরা বিশেষ কোনো ব্যবস্থা নিতে পারি কিনা। এত দুর্যোগের মধ্যেও এপ্রিল মাসে $108 কোটি রেমিটেন্স আসায় প্রবাসীদের উন্নয়নে সরকারের বিশেষ আর্থিক প্রণোদনা দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। লাকমিনা জাসমিন সোমা, নিউজ 24, ঢাকা। দেশের অবকাঠামো খাতে পদ্মা সেতু ছাড়া ছোট বড় সব মিলে প্রায় 2500 প্রকল্পের কাজ থমকে আছে করোনার ছোবলে। প্রত্যাশা অনুযায়ী বাড়ছে না এডিপির আকারও। তাই আসছে বাজেটে মেট্রো রেল কিংবা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ ছোট মাঝারি সব উন্নয়ন প্রকল্পের বরাদ্দ এবং বাস্তবায়ন নিয়ে বাড়ছে অনিশ্চয়তা। যদিও পরিকল্পনা মন্ত্রী বলছেন কিছুটা কাটছাঁট হলেও পরিস্থিতি স্বাভাবিক হলে জোর দেওয়া হবে প্রকল্প বাস্তবায়নে। বাবু কামরুজ্জামানের একটি প্রতিবেদন আছে, দেখে আসি। প্রমত্তা পদ্মার বুকে স্বপ্নের সেতুর কাজ প্রায় শেষ দিকে। মূল সেতুর মাত্র 13% কাজ বাকি থাকলেও করোনার আগ্রাসী থাবায় সে হিসাবে ঘটেছে ছন্দপতন। যদিও দুর্যোগের এই সময়েও দেশের একমাত্র প্রকল্প হিসেবে চলমান আছে এই সেতুর কাজ। তবে আগামী বছরের ডিসেম্বর নাগাদ বাস্তবায়ন হবার কথা থাকলেও নগরবাসীর মেট্রো রেলে চড়ার স্বপ্নেও ধরেছে অনিশ্চয়তার গুড়েবালি। এ তো গেল মেগা প্রকল্পের কথা। 2 মাসের করোনাকাল ওলটপালট করে দিয়েছে অর্থনীতির সকল হিসাব নিকাশ। তাই গ্রামীণ অবকাঠামো উন্নয়ন সহ এডিপির তালিকায় থাকা প্রায় 1800 প্রকল্পের কর্মকাণ্ডই থমকে গেছে। যথাসময়ে এসব প্রকল্প বাস্তবায়ন নিয়ে শঙ্কার কথা জানালেন পরিকল্পনা মন্ত্রীও। তো অবশ্যই স্বীকার করতে হবে যে অনিশ্চয়তার দরুন, আনসার্টেনটি এখনো ক্লিয়ার হয় নাই। এর দরুন প্রকল্পগুলার সম্পূর্ণ যে যখন এটা শেষ হওয়ার কথা ছিল সম্ভব হবে না, এটা এখন মোটামুটি স্বীকৃত। শেষ হওয়ার যে তারিখ ছিল, সুনির্দিষ্ট তারিখ, সেইগুলো হয়তো পুনরায় অ্যাডজাস্ট করতে হবে। করোনার কারণে এবার বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপিতেও বরাদ্দ থাকছে না প্রত্যাশা মাফিক।
আসছে অর্থ বছরে 5,60,000 কোটি টাকার বাজেটে উন্নয়ন বরাদ্দ ধরা হচ্ছে 2,05,000 কোটি টাকার কিছু বেশি, যা চলতি অর্থ বছরের তুলনায় বাড়ছে মাত্র 6.5%। অথচ আগের 2 অর্থ বছর এডিপির আকার বেড়েছে 15.5% এবং 40% পর্যন্ত। এমন বাস্তবতায় বেশ সতর্কতা অবলম্বন করে আসছে বাজেটে অগ্রাধিকার দিতে হচ্ছে স্বাস্থ্য ও কৃষির মতো খাতগুলোকে। বাস্তব কারণেই বাজেট এবার পরিমিত হয়েছে, কারণ আমাদের রাজস্ব আয়, রপ্তানি আয় কমেছে, আমাদের রেমিটেন্স কমেছে। সেক্ষেত্রে উন্নয়ন বাজেট এবার সীমিত রাখা আছে, তবে সেটা গত বছরের চেয়ে তো বেশি আছে। করোনার অভিজ্ঞতার ফলে আমাদের যে ক্ষতিটা হলো, এই বছরের বাজেট বিশেষ করে যে সামনে দরজার সামনে যেটা আছে, এইটা হবে পুনর্বাসনমূলক এবং অনেকটা সহায়তামূলক। নিম্ন আয়ের দিকে নজর যাবে, গ্রামীণ অর্থনীতির দিকে নজর যাবে, কৃষির দিকে নজর যাবে, আর অবশ্যই স্বাস্থ্য। আর্থিক কর্মকাণ্ড থমকে যাওয়ায় আসছে বাজেটে দেশের জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রাও কমিয়ে এনেছে সরকার, যা ধরা হচ্ছে 5.5%। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। আমাদের হাতে দুটি প্রতিবেদন ছিল, আমরা দেখে আসলাম, এবং দুটি প্রতিবেদনই কিন্তু বলছে যে বাংলাদেশের অর্থনীতির জন্য একটি বড় শঙ্কা সামনে অপেক্ষা করছে। এই বিশেষ করে যেটি একদম রপ্তানির সাথে ওতপ্রোতভাবে জড়িত, আমরা এই বিষয় নিয়ে আজ আলাপ করব। রপ্তানি এখন তলানিতে কিভাবে এই পরিস্থিতিকে উত্তরণ করা যায় সে বিষয়ে আমাদের সাথে এই মুহূর্তে মোহাম্মদ নাসির এবং খন্দকার গোলাম মোয়াজ্জেম দুজন অতিথি যুক্ত আছেন। আমি প্রথমে নাসির ভাই আপনার সাথে একটু আপনার কাছে যাব। এই যে রপ্তানির চিত্র আমরা দেখতে পাচ্ছি, এই রপ্তানির চিত্র আসলে ব্যবসা এবং ব্যবসায়ীদের উভয় ক্ষেত্রে কোন কোন বিষয়ে নতুন করে শঙ্কা জাগাচ্ছে, কি কি বিষয়ে আপনারা এখন উদ্বিগ্ন আছেন? ধন্যবাদ আপনাকে। আপনার সমগ্র পৃথিবীর অর্থনীতি আজকে লন্ডভন্ড, শুধু বাংলাদেশ না। তারপরও শত সমালোচনার মধ্যে 26শে এপ্রিল থেকে সীমিত আকারে আমাদের যে প্রধান রপ্তানি খাত গার্মেন্টস, সেটা কিছু কিছু ফ্যাক্টরি শুরু করেছিল। তখন বিভিন্ন জায়গা থেকে প্রচুর সমালোচনা আসছে, কিন্তু আমরা একটা কথা বলেছিলাম যে এই মুহূর্তে যদি ফ্যাক্টরি গুলো খোলা না হয় তাহলে বাংলাদেশের বাজারটা হারাইয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন আপনার ইটালির মতো দেশ, যেখানে 31,000 লোক মারা গেছে, সেখানেও কিন্তু সীমিত আকারে তাদের কার্যক্রমগুলো, অর্থনীতির দোকানপাট কিছু কিছু খুলে দেওয়া হয়েছে। জার্মানিতে খুলে দেওয়া হয়েছে, স্পেনে খুলে দেওয়া হচ্ছে। তো আমাদের যে নতুন অর্ডার গুলো সেগুলো আসতে শুরু করেছে, কিন্তু সামনের দিনগুলো যে কিভাবে যাবে, আমাদের অর্থনীতি কিভাবে চলবে, আমাদের নতুন অর্ডার গুলো কিভাবে আমরা পাবো। আপনি দেখেছেন শুরুতে, আপনি বলেছেন আপনার 85% নেগেটিভ গ্রোথ হয়েছে এই গার্মেন্টস এ, যেটা 40 বছরের ইতিহাসে হয়েছে কিনা আমার জানা নাই। মোয়াজ্জেম ভাই ভালো বলতে পারবেন। এবং সামনের দিনগুলোতে কিরকম প্রভাব পড়বে, এবং এই মাসের মধ্যে আমাদের এই করোনার যে প্রভাব সেটা শেষ হবে কিনা, এটাও আমরা কেউ জানি না। যে লক্ষ্য নিয়ে আপনার বাজেটে আমাদের স্বাস্থ্য খাতের, কৃষি খাতের, আমাদের খাদ্যদ্রব্য যেন সমস্যা না হয়, সংকট না হয়, সেই লক্ষ্য নিয়ে কিন্তু সরকার এগিয়ে যাচ্ছে। এবং সরকার অর্থনীতিকে টিকিয়ে রাখার জন্য পোশাক খাত সহ টোটাল 1 লক্ষ কোটি টাকা আপনার প্যাকেজ ডিক্লেয়ার করেছে, যাতে আমাদের এই অর্থনীতিটা আপনার রোল করতে পারে, সঞ্চালন করতে পারে, আমাদের এই অর্থনীতির জন্য মুখ থুবড়ে না পড়ে। এবং আমরা বিশেষ করে সেই পোশাক শিল্পটা আন্তর্জাতিক ব্যবসার সাথে, আন্তর্জাতিক দেশগুলোর সাথে, ইউরোপের সাথে, আমেরিকার সাথে টোটালি সম্পৃক্ত। তাদের অর্থনীতি যদি ভালো থাকে তাহলে আমাদের এক্সপোর্টটা ভালো হবে। এবং এর মধ্যে আরেকটা আমাদের চ্যালেঞ্জ রয়েছে, আমাদের যে শ্রমিক ভাই বোনরা রয়েছে তাদেরকে সুরক্ষা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে ফ্যাক্টরি গুলি চালাতে হচ্ছে। সেখানেও আগামী দিনগুলোতে যে আমরা যেখানে মাসে $2.5 থেকে $3 বিলিয়ন যে রপ্তানি হতো, সেই পরিমাণ রপ্তানি হবে না। সুতরাং আমাদেরকে অনেক কৌশলী হয়ে কাজগুলি করতে হচ্ছে, অনেক চ্যালেঞ্জের মধ্যে কাজগুলি করতে হচ্ছে।
সেই ক্ষেত্রে এই চ্যালেঞ্জগুলোই আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম। আপনারা যেহেতু সীমিত আকারে এখন ইন্ডাস্ট্রিগুলো খোলা আছে এবং স্বাস্থ্যবিধি মেনে ওয়ার্কার যারা আছে, কর্মী যারা আছে, তাদের কাজ করার ব্যবস্থা কিছু জায়গায় করা হচ্ছে, সেটা আসলে কতটা এখন সহায়ক হচ্ছে? আপনারা কি কোনো আশার আলো দেখতে পাচ্ছেন কিনা? না, আমরা যে আশার আলো, আপনি এই পোশাক শিল্পটা সবসময় চ্যালেঞ্জ মোকাবেলা করে কিন্তু এগিয়ে গেছে। আপনার রানা প্লাজার মতো একটা ট্র্যাজেডির পরে যখন সারা পৃথিবী বলেছিল যে বাংলাদেশের পোশাক শিল্পে ধস নামবে, সেখান থেকে কিন্তু আমাদের এই শিল্পটা ঘুরে দাঁড়িয়েছে। মালিক, শ্রমিক, সরকার ঐক্যবদ্ধভাবে আমরা প্রবলেমটা ফেস করেছি। আজকে বাংলাদেশ ওয়ার্ল্ডের মধ্যে ওয়ার্কপ্লেস সেফটিতে রোল মডেল। এই ক্ষেত্রে আমি মনে করি আমাদের WHO, আমাদের স্বাস্থ্য অধিদপ্তর, আমাদের সরকারের যে দিক নির্দেশনাগুলি রয়েছে, বিজিএমএর মনিটরিং টিম প্রতিটা ফ্যাক্টরিতে আপনার মনিটর করছে স্বাস্থ্যবিধিগুলি মানা হচ্ছে কিনা, কলকারখানা অধিদপ্তর থেকে মানা হচ্ছে, আমরা সবগুলি মেনেও চেষ্টা করছি। তারপরে 100% তো বলতে পারবো না যে আমরা এই মহামারী থেকে আমরা মুক্তি পাবো। আমরা চেষ্টা করে যাচ্ছি এবং সীমিত আকারে 100% ওয়ার্কার এখনো কিন্তু সবগুলো ফ্যাক্টরিতে নাই, 50-60% ওয়ার্কার দিয়ে ফ্যাক্টরি গুলো চালানো হচ্ছে। আবার অনেকগুলোতে সম্পূর্ণ অর্ডার যাদের ক্যান্সেল হয়ে গেছে তারা কিন্তু বন্ধ রেখেছে। তো এইটা একটা দ্বিমুখী বিভিন্ন রকম সমস্যার মধ্যে আমাদেরকে কাজ করতে হচ্ছে। জি, মোহাম্মদ নাসির, আপনি থাকুন আমাদের সাথে যুক্ত। আমরা একটু এবার খন্দকার গোলাম মোয়াজ্জেম আপনি আছেন আমাদের সাথে যুক্ত, আপনার কাছে একটু যাব। নাসির ভাই যে পয়েন্টটি বলছিলেন যে মূলত ডেস্টিনেশন কান্ট্রির অর্থনীতির উপর কিছু অনেক কিছু নির্ভর করে, আমাদের যেহেতু তারা আমাদের বায়ার হিসেবে কাজ করে, তাদের একটা বড় রোল এখানে আছে। উদ্ভূত যে পরিস্থিতি এখন আমরা পার করছি এই করোনার ক্রান্তিকালীন সময়ে, এই সময়টায় আসলে দেশের আর্থিক সমস্যার আর্থিক সক্ষমতায় কোনো ধরনের চির ধরাচ্ছে কিনা এবং সেই সাথে বৈশ্বিক অর্থনীতির আসলে পরবর্তী গ্রাফ কি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে? অবশ্যই বৈশ্বিক অর্থনীতির খুব একটা স্বস্তিকর সেটি বলা যায়। সেটা আমাদের রপ্তানিমুখী খাতের জন্য স্বস্তিকর হবে সেটিও আমরা মনে করছি। এপ্রিল মাসের যে নেতিবাচক প্রবৃদ্ধি, এটা আগামী বেশ কিছুকালে অব্যাহত থাকবে বলে আমরা চেষ্টা করছি। তার কারণ হলো যে দেশগুলোতে পণ্য রপ্তানি হয় তার প্রায় সব বেশি এইবার কিন্তু করোনাতে সবচেয়ে বেশি, যুক্তরাষ্ট্র হোক, জার্মানি হোক, ইতালি হোক, স্পেন হোক অথবা ইউকে আক্রান্ত, এবং ফলে এই দেশগুলোতে সমস্যা ব্যবসা বাণিজ্যে যাওয়াটা এটা খুব সহজতর হবে না। যদিও ভাই বলছেন কিছু কিছু দোকান খুলছে, ইতিবাচক দিক, কিন্তু সামগ্রিকভাবে স্বাভাবিক সময় যে ব্যবসা বাণিজ্য হয় সেটির সাপেক্ষে এটি এখন খুব কম। এবং সেই জায়গাটাতে আমাদের আসলে একটা প্রত্যাশা ছিল যে তড়িঘড়ি করে কারখানাগুলো যদি না আরো কিছুকাল যদি অপেক্ষা করে আমাদের তারা ব্র্যান্ডের সঙ্গে যদি নেগোশিয়েট করতে এই অর্ডারটি আর কয়েকদিন পরে পাঠাবেন, তাহলে কিন্তু আমাদের এই অর্ডার গুলো নিয়ে তারা কিন্তু পরে বিক্রি করতে পারবেন। তারা এখনই কিন্তু এগুলো নিয়ে খুব বেশি বিক্রি করতে পারবেন না। সুতরাং একটা সময়কাল হাতে ছিল, সেই সময়কালটা আমাদের উদ্যোক্তারা একটু টাইমটা করতে পারছে পাঠানোর ব্যাপারটা, সেটা তাদের দিক থেকে সেভাবে দেখিনি। ফলে যেটা হয়েছে যে কারখানাগুলো শুরু করার কারণে কারখানার পরিবেশের ক্ষেত্রে এক ধরনের কিন্তু ঝুঁকি তৈরি, এবং প্রতিদিনই কম বেশি কিন্তু শ্রমিক এফেক্টেড হচ্ছে এরকম নিউজ আসছে। এবং নাসির ভাই এখন আবার উল্টো ভয় পাচ্ছেন যে আমরা কবে আবার করোনা থেকে, যে প্রক্রিয়া আমরা ঢুকে গেছি এই প্রক্রিয়া করোনা থেকে মুক্তি পাবো না, এটি আমাদের এখন একটা নতুন বাস্তবতা। সুতরাং এই বাস্তবতার ভিতরে তারা কিভাবে কাজ করবে আমাদের সেটি নিয়ে সন্দেহ রয়েছে। বিশেষ বলছেন যে কারখানাগুলোতে স্বাস্থ্য ঝুঁকি তারা মেনটেন করে কাজ করবেন। এখানে ভালো কারখানাগুলো হয়তো চেষ্টা করছেন মেনটেন করার, কিন্তু আমাদের যথেষ্ট সন্দেহ রয়েছে যে কারখানাগুলো ভিতরে এবং কারখানার বাইরে কতটুকু আসলে স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা যাবে। বিভিন্ন রকমের উদ্যোগের কথা শুনছি, কিন্তু এগুলো আসলে স্বাস্থ্য নিরাপত্তার জন্য পর্যাপ্ত। এদিকে যদি ভবিষ্যতে এই পরিস্থিতির কারণে
উদ্যোক্তারা আবার পিছিয়ে যান, ব্র্যান্ডরা যদি আবার পিছিয়ে যান, স্বাস্থ্য ঝুঁকি তোমাদের এখানে বেশি অর্ডার দেওয়া যাবে না, তাহলে কিন্তু বিপরীত হবার একটা আশঙ্কা রয়েছে। সুতরাং সেই জায়গাটিতে আমরা মনে করি যে একটু সময় ধরে যদি কিছু অপেক্ষা করে কারখানাগুলো শুরু করতে তাহলে ভালো। একটা জায়গায় যেটি আমি মনে করি যে খাতের ব্যাপারে সবচেয়ে বেশি আন্তরিক, পরিমাণে সহযোগিতা দিয়েছেন। শুধু আমরা প্যাকেজের কথা বলি ঠিকই, কিন্তু প্যাকেজের বাইরেও বিভিন্ন সুবিধা আমাদের তারা এখন পাচ্ছেন। একটা হলো যে ঋণ নিয়েছেন সেই ঋণ পরিশোধের সময়কালটি বাড়ানো হয়েছে, এক্সপোর্ট রিসিভ করতে সেটি ফেরত দেওয়ার বা জমা দেওয়ার সম্পন্ন হয়েছে, গ্যাস বিল পানি বিল জমা দেওয়ার সময়টা পিছিয়ে দেওয়া হয়েছে, এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড থেকে বাড়তি ঋণ দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। এই যে সুযোগ সুবিধাগুলো এর ফলে উদ্যোক্তারা কিন্তু মোটামুটি এই সময়কালটি কাটিয়ে ওঠার মতো একটা পরিস্থিতি তারা আছেন, এবং আবার এখন কারখানাগুলো শুরু হওয়ার ফলে সেখান থেকেও কিন্তু আয় করতে পারছে না। সুতরাং তাদের কিন্তু দুশ্চিন্তা হওয়ার কথা না। সেই জায়গাটি দুঃখজনক ভাবে দেখছি যে এখনো কারখানার শ্রমিকদেরকে রাস্তায় ডেমনস্ট্রেট করতে হচ্ছে তাদের মজুরি অভাব নিয়ে। এটি কিন্তু মোটেই কাম্য না। এত ধরনের সুবিধা দেওয়ার পরে যদি কারখানাগুলো শ্রমিকদের 3-4 মাসের বেতন বাকি রাখে, তাহলে সেটি কিন্তু খুবই দুঃখ পরিস্থিতির ইঙ্গিত করে। আমরা বলবো যে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং বড় যে উদ্যোক্তা রয়েছে তাদের পক্ষ থেকে শ্রমিকদের মজুরি তাড়াতাড়ি যাতে মিটিয়ে দেওয়া হয়, এবং যে চুক্তি সরকারের সঙ্গে সেই অনুযায়ী তারা যেন আগামী দিনে শ্রমিকদের মজুরি দেওয়ার ব্যাপারটি সেটি যেন তারা মেনটেন করে। জি, মোয়াজ্জেম ভাই আপনি থাকুন আমাদের সাথে। আমি নাসির ভাইয়ের কাছে আরেকবার যাবো। নাসির ভাই, মোয়াজ্জেম ভাই যে পয়েন্টগুলো বললেন অনেকগুলো বিষয় কিন্তু তিনি রেজ করেছেন। তার মধ্যে একটি বিষয় এই যে মাত্র যেটি বলেন যে শ্রমিকদের যে অসন্তোষ, শ্রমিক অসন্তোষ কিন্তু একটা ভয়াবহ বিষয়। শ্রমিকদের পাওনার বিষয় তিনি বলছিলেন যে পাওনা কিন্তু কোনোভাবে এখন আটকে রাখার কোনো মানে হয় না। সেক্ষেত্রে আসলে শ্রমিক অসন্তোষ যদি বাড়তে থাকে এইটার একটা প্রভাব আপনার কোনো কারখানায় কোনোভাবে পড়বে কিনা আপনার পোশাক খাতে, এবং সেই সাথে আরেকটা প্রশ্ন করবো যে বায়ারদের এখন অবস্থা কি, যেহেতু ডেস্টিনেশন কান্ট্রিগুলোও কিন্তু আক্রান্ত হচ্ছে, সেক্ষেত্রে বায়ারদের পক্ষ থেকে আপনাদের রেসপন্সটা কি পাচ্ছেন এই চলতি মাস এবং পরবর্তী মাস, এই 2 মাসের মিলিয়ে আপনাদের পোশাক খাত আসলে কোন দিকে যাচ্ছে এবং শ্রমিকদের বিষয়টি সব মিলিয়ে বলবেন। শ্রমিকদের যে পাওনা সেটা বুঝিয়ে দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করছে বিজিএমই বিকেএমই। আমি আসলে মোয়াজ্জেম ভাইয়ের সবগুলো কথা ভালোভাবে শুনতে পাইনি। আচ্ছা আচ্ছা, আপনার মাধ্যমে যেটা জানতে পারলাম যে শ্রমিকদের মার্চ মাসের বেতন 98% অলরেডি পেমেন্ট করা হয়েছে, এবং এর মধ্যে কিছু কিছু ফ্যাক্টরি রয়েছে যেগুলো বিজিএমই এবং বিকেএমই এর মেম্বার না। মোয়াজ্জেম ভাই খুব ভালো করে জানেন সেটার দায়িত্ব কিন্তু বিজিএমই বিকেএমই নিতে পারবে না, এবং এই সংগঠনের এখনো নাসির ভাই, শ্রমিক যারা টোটালি যারা এখনো মার্চ মাসের বেতন পায় না, অনেক সেক্টর রয়েছে, তাদের নিয়ে কিন্তু কেউ কিন্তু কথা বলেন না। কিন্তু 2%, 1% যদি কোনো জায়গায় বাকি থাকে সেটা নিয়ে সবাই কথা বলে। পরিবহন শ্রমিক তারা মার্চ মাসের বেতন এখনো পায় নাই, এপ্রিল মাসের বেতন তো শুরু হয়েছে, পাবে কিনা সন্দেহ আছে। দোকানগুলো সব বন্ধ ছিল, তারা কিন্তু বেতন পায় নাই। নির্মাণ শ্রমিকদের বেতন পায় নাই। বাংলাদেশে ফরমাল ইনফরমাল মিলিয়ে প্রায় 6 কোটি শ্রমিক রয়েছে। কিন্তু সব সময় আমার কাছে একটা দুঃখ লাগে, আপনারা গঠনমূলক সমালোচনা করেন, আমরা মাথা পেতে নেব, কিন্তু ভিত্তিহীন সমালোচনা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। আপনার পোশাক শিল্পের কত পরিমাণ বাকি আছে, এবং আদার সেক্টরের কত শ্রমিকের বেতন হয় নাই, মজুরি পায় নাই, যারা মানবত জীবন যাপন করছে, সেই দিকটাও আমাদেরকে দেখতে হবে। আরেকটা প্রশ্ন আপনি করেছেন যে আমাদের ইউরোপ এবং আমেরিকার বায়াররা
তারা কি অবস্থা, এখন অর্ডার গুলোর কি পজিশন হবে। জি। এখন তারা সীমিত আকারে খুলতে শুরু করেছে। কিছু কিছু অর্ডার যেগুলি আমরা বন্ধ করার পরও এখন এক্সপোর্ট করা সম্ভব, সেই অর্ডার গুলো কিন্তু আমরা প্রোডাকশন করে এখন এক্সপোর্ট করছি। নতুন সিজনে কিছু কিছু ইনকোয়ারি আসছে, খুব একটা বেশি না, কিন্তু কারণ একটা চরম অনিশ্চয়তার মধ্যে পুরো প্যান্ডেমিকের কারণে পুরো পৃথিবী কিন্তু অনিশ্চয়তায় রয়েছে, আমরাও সেই জায়গায় রয়েছি। আমরা কিন্তু আজকে বাংলাদেশে অনেক অনেক দোকান খুলেছে বিভিন্ন জায়গায়, কিন্তু সেই সব জায়গায়ও কি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্বাস্থ্যবিধি মানা হচ্ছে? স্বাস্থ্যবিধি কি শুধু পোশাক শ্রমিকের জন্য আর কোন কারোর জন্য না? আপনার পোশাক শ্রমিকের জন্য আমরা সবসময় বলবো স্বাস্থ্যবিধি মানুন, আপনি তারপর ফ্যাক্টরি চালান। আমরা একটা সমস্যায় আছি, আমরা উভয় সমস্যায়, আমরা ফ্যাক্টরি খুললেও সমস্যা, না খুললেও সমস্যা, যার কারণে আমাদের প্রতি সবার একটা নেতিবাচক কথা আমরা শুনতে শুনতে কান আমাদের জ্বালাবেলা হয়ে যাচ্ছে। আমরা শুনতেও চাচ্ছি, আমরা গঠনমূলক সমালোচনা করলে অবশ্যই আমাদের ভুল ত্রুটি যদি থাকে আমরা শুধরে নিব সেখান থেকে, কিন্তু ভিত্তিহীন সমালোচনা কোনোভাবে মেনে নেওয়া যায় না। কিছু কিছু ক্ষেত্রে বলা হয়েছে 5,000 কোটি টাকা গার্মেন্টস মালিকরা পকেটে নিয়ে নিয়েছে। আদৌ কি সেটা সত্যি? এই 5,000 কোটি টাকা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে এখন শ্রমিকদেরকে তাদের মোবাইলের মাধ্যমে এই টাকাটা 60% করে পাঠানো হচ্ছে। আমরা মনে করি আপনারা এই শিল্পটা বাংলাদেশের জাতীয় শিল্প, আপনারা এই শিল্পটা যেন ক্ষতিগ্রস্ত না হয়, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই শিল্পটার জন্য কাজ করব। আপনারা সমালোচনা করুন, গঠনমূলক সমালোচনা করুন। জি নাসির ভাই, ধন্যবাদ আপনাকে, আপনি যুক্ত থাকুন, এবং খন্দকার গোলাম মোয়াজ্জেম আপনিও আছেন আমাদের সাথে, আপনারা দুজনে যুক্ত থাকুন আমাদের সাথে। আমরা ছোট্ট একটি বিরতিতে যাব। দর্শক, বিশ্ব সংলাপের রিপোর্ট জানিয়েছে একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবার স্বাগত। বিশ্ব সংলাপে আমরা রপ্তানি তলানিতে এই বিষয়ে আলোচনা করছি। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন খন্দকার গোলাম মোয়াজ্জেম, সিপিডি গবেষণা পরিচালক। সেই সাথে আমাদের সাথে আবারও যুক্ত হবেন মোহাম্মদ নাসির, বিজিএমএ এর সাবেক সহসভাপতি। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন রাশিদুল করিম মুন্না, এসএমই ফাউন্ডেশনের পরিচালক। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের বিশ্ব সংলাপে। জনাব রাশিদুল করিম মুন্না, আমরা যে বিষয়টি বিরতিতে যাবার আগে আলোচনা করছিলাম যে আমাদের দেশের যে রপ্তানি কমে যাচ্ছে, এই রপ্তানি কমে যাওয়ার কারণে বাংলাদেশের অর্থনীতিতে এটার খারাপ প্রভাব কিভাবে পড়তে পারে, এবং আসলে পোশাক কারখানা এবং পোশাক খাত আসলে কোন দিকে যাচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছিল। মূলত আপনার কাছে যেটি জানতে চাও, একদম আমরা দেখতে পাচ্ছি যে খাত ভিত্তিক রপ্তানি কিন্তু ওভারঅল রপ্তানি কমে যাচ্ছে। এই ক্ষেত্রে আসলে সমস্যাগুলো কী তৈরি হচ্ছে, এবং আরেকটা বিষয় হচ্ছে গার্মেন্টস শিল্পের পিছনে একটা বিশাল ব্যাকওয়ার্ড লিঙ্কেজ কাজ করে, যেখানে অনেক ছোট ছোট উদ্যোক্তারা আছেন যাদের রুটি রুজি জড়িত। তারা আসলে কোন ধরনের সংকটে পড়ছেন, এ থেকে বেরিয়ে আসা যায় কিভাবে, এই তিনটি বিষয় আপনার কাছে জানতে চাওয়া জনাব রাশিদুল করিম মুন্না। ধন্যবাদ। বেসিক্যালি যেহেতু করোনার প্রভাবে সারা বিশ্বের অর্থনীতি হচ্ছে একটা বড় চ্যালেঞ্জের সামনে চলে আসছে, স্বাভাবিকভাবেই এই সমস্যাটা হাতে গোনা বললে হবে, বলা ঠিক হবে না, এটা বহুমাত্রিক একটা সমস্যার মধ্যে আমরা চলে আসছি, একটা বড় চ্যালেঞ্জের সামনে চলে আসছি। তা সেই জায়গাতে হচ্ছে আমরা যেটা দেখছি, আমি যেমন হচ্ছে ডাইভার্সিফাইড জুট প্রোডাক্ট নিয়ে কাজ করি, আমরা স্বাভাবিকভাবেই গত মার্চে এপ্রিলে ম্যাক্সিমাম হচ্ছে দেশের সবকিছু লকডাউন ছিল, স্বাভাবিকভাবে হচ্ছে আমাদের যে সেলসটা ছিল, সেলসের যে ভলিউমটা আছে, আমরা আজকে পর্যন্ত বলতে পারি এটা হয়তো 20 থেকে 25% টোটাল যে মার্কেট সাইজটা ছিল সেটা আমরা ক্ষতিগ্রস্ত অলরেডি হয়ে গেছি। সামনের জায়গাতে আমাদের হয়তো চিন্তা করতে হবে, এটা শুধুমাত্র শর্ট টার্ম কোনো সমস্যা বা চ্যালেঞ্জ না, এটা হয়তো আগামী 3 বছরে একটা চ্যালেঞ্জ চলে আসবে, এবং স্বাভাবিকভাবেই গার্মেন্টসের যে চ্যালেঞ্জটা চলে আসছে এটা থেকে উত্তরণের জন্য আমাদের ভাবতে হবে। অর্থাৎ আজকে সামনে বাজেট আসছে, আর সামনে যে পরিকল্পনাগুলি নেওয়া হবে সেক্ষেত্রে মাথায় রাখতে হবে যে আমাদের এসএমই সেক্টরে যারা উদ্যোক্তা আছেন, যারা ব্যাকওয়ার্ড লিঙ্কেজের সাথে যুক্ত আছেন বা সরাসরি এক্সপোর্ট করছেন, এই জায়গাতে সিরিয়াসলি ভাবতে হবে আমরা কিভাবে আমাদের প্রোডাক্টের ডাইভার্সিফিকেশনের বিষয়টাকে গুরুত্ব দিতে পারি। কারণ এই যে বিশ্ব মন্দার যে একটা চরম চ্যালেঞ্জ আসছে,
এই জায়গাতে হচ্ছে আমরা যে গুটি কয়েক প্রোডাক্ট নিয়ে কাজ করছি, এই প্রোডাক্টের ডাইভার্সিফিকেশনে একটা যদি জায়গা আমরা নিশ্চিত না পারি, এখানে আমাদের R&D ব্যাপার আছে, প্রোডাক্ট ডেভেলপমেন্টের ব্যাপার আছে, এখানে হচ্ছে টেকনোলজি ব্যাপারগুলো আছে, আমাদের স্কিল ডেভেলপমেন্টকে কিভাবে এনহ্যান্স করতে পারি। আমরা দেখেছি পিপিপি ব্যাপারে গার্মেন্টস বেশ কিছু ইন্ডাস্ট্রি এগিয়ে আসছে, অর্থাৎ কিছু ডাইভার্সিফিকেশনের অপরচুনিটি তৈরি হয়েছে। সুতরাং এখন যেহেতু হচ্ছে বিশ্বমন্দার কারণে সামনে যে চ্যালেঞ্জটা আসবে, অনেকেই চাপে যে বেসিক প্রোডাক্ট বা প্রাইজের যে নিম্নগতির যে প্রোডাক্টের ক্যাটাগরি গুলি আছে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে আমাদের সক্ষমতা অর্জন করতে পারি, আমাদের প্রোডাক্টের ডাইভার্সিফিকেশনের বিষয়টা নিয়ে আসতে পারি। পাশাপাশি বর্তমানে যে আমরা একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে আছি, বাংলাদেশ সরকারকে আমরা ধন্যবাদ জানাই যে অনেকগুলি প্যাকেজ ঘোষণা করা হয়েছে, কিন্তু অনেক সময় যেটা দেখা যায় যে ব্যাংকের এখতিয়ার থেকে যাচ্ছে, যেই এখন পর্যন্ত যে সার্কুলারগুলি প্রজ্ঞাপন জারি করা হয়েছে, আমরা এখানে আপনাদের মাধ্যমে জানাতে চাই যে এসএমইরা যাতে বা ডিম এক্সপোর্টার যারা আছে বা সাপ্লাই চেইনে যে সমস্ত এসএমইরা কাজ করছে রপ্তানি শিল্পের সাথে বা যারা স্থানীয় বাজারের সাথে কাজ করছে, তাদেরকে কিভাবে বিশেষ ফান্ড দেওয়া যায়, অর্থাৎ মূলধনের একটা বড় চ্যালেঞ্জ কিন্তু সামনে চলে আসছে। সুতরাং সরকার অনেকগুলি ঘোষণা দিয়েছে যেটা সাহায্য করবে, কিন্তু মূলধনের একটা ঘাটতি থাকবে। এই চ্যালেঞ্জটা কিভাবে উত্তোলন করা যায়, ব্যাংক এবং উদ্যোক্তা এবং থার্ড পার্টি, আমরা ইন্টারন্যাশনাল বিদেশের যেই অর্গানাইজেশনগুলোতে দেখেছি যে ব্যাংকে তাদের যে চ্যালেঞ্জটা থাকে বা তাদের যে ক্ষতির আশঙ্কা থাকে, সেটা কাভারেজের জন্য থার্ড পার্টি কাজ করে। এই কনসেপ্টটা আমাদের এখানে আমি মনে করি অ্যাডাপ্ট করা দরকার। তাহলে হয়তো ব্যাংকগুলা অনেক বেশি উৎসাহিত হবে যে কিভাবে এই উদ্যোক্তারা যারা হচ্ছে ব্যাংকিং চ্যানেলের সাথে সম্পৃক্ত না, তাদেরকে কিভাবে লোন দেওয়া যায়। পাশাপাশি আমি বলবো যে অনেকগুলি পণ্য আছে যেগুলো হচ্ছে ইম্পোর্ট করা হয়, সুতরাং আমাদেরকে ভাবতে হবে যে আমাদের একটা বড় একটা বাজার আছে, এই বাজারটাকে বাজারের সক্ষমতা আমরা অর্জন করতে পারি কিভাবে, যে সমস্ত পণ্যগুলা অবাধে ইম্পোর্ট করা হচ্ছে সেটা কিভাবে আগামী 2 থেকে 3 বছর বিশেষ আইন করে এটাকে যদি নিরুৎসাহিত করা হয়। আমরা অনেক সময় দেখি যে ট্যাক্স ব্যারিয়ার দিয়ে নিরুৎসাহিত করা হয়, আমি মনে করি শুধু ট্যাক্স ব্যারিয়ার না, আমরা সম্পূর্ণ কিন্তু এসএমইরা যে সমস্ত পণ্যগুলা তৈরি করার সক্ষমতা অর্জন করেছে বা অর্জন করতে পারবে, এই সুযোগটা যাতে তৈরি করা যায়, তার জন্য সরকারকে বিশেষভাবে ভাবতে হবে যাতে স্থানীয় বাজারের মাধ্যমে আমাদের যে এসএমই একটা বড় অংশ কাজ করছে তারা যাতে সার্ভাইভ করতে পারে। জি জি, ধন্যবাদ রাশেদুল করিম মুন্না, আপনি থাকুন আমাদের সাথে যুক্ত। আমরা একটু মজিম ভাই আপনার কাছে একটু যাব। মূলত রাশেদুল করিম মুন্না যে বিষয়টি বলছিলেন, অনেকগুলো বিষয় তুলে ধরেছেন, বিশেষ করে বাজেটের কথা উনি বলছিলেন এবং এই যে বর্তমান যে সংকটকালীন সময়টা তিনি বলছিলেন যে 3 বছরের জন্য আমরা চ্যালেঞ্জে পড়ে যেতে পারি। এই যে 3 বছরের একটা চ্যালেঞ্জ চলে আসছে, আমরা একটু পিছনের দিকে চলে যাওয়ার একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি এবং সেক্ষেত্রে বাজেটটাকে কোনোভাবে ফলপ্রসূ উদ্যোগ হিসেবে কাজে লাগানো যায় কিনা ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের টিকিয়ে রাখার স্বার্থে এবং পুরোপুরি পোশাক কারখানা সহ পোশাক শিল্প সহ খাতভিত্তিক ব্যবসাগুলোকে টিকিয়ে রাখার ক্ষেত্রে। জনাব মোয়াজ্জেম। জি, আমি জনাব মুন্নার প্রশ্নের উত্তরের আগে গার্মেন্টস খাতে কিছু প্রশ্নের উত্তর পেয়েছি, সেটি নিয়ে একটু না বললেই না, আমি বলছি। যেহেতু জনাব নাসির বললেন যে 98% পিডিএম এর কারখানা, তার মানে হচ্ছে যে বাকি 2% কারখানা তাদের পে করেনি, যারা তাদের আমি আশা করবো যে বাকি যারা মেম্বার আছেন তাদের ব্যাপারে অ্যাসোসিয়েশন থেকে সব নেওয়া হবে যাতে করে তাদের সুবিধা যাতে অন্তত পে বাকি না। আর যারা মেম্বার নয় তাদের ব্যাপারে আমরা চাই যে ডাইরেক্টর থেকে মিনিস্ট্রি অফ লেবার থেকে যথাযথ উদ্যোগ নেওয়া হবে যাতে শ্রমিকরা যাতে এই টাকাটি পান, তাদের মধ্যে সেটির ব্যাপারে যদি উদ্যোগ নেওয়া হয়। অন্যান্য খাতের ব্যাপারে আমরা কথা বলি না এই কারণেই যে গার্মেন্টস খাতকে গুরুত্ব দেন এবং সরকারের নীতি কাঠামোর ভিতরে গার্মেন্টস খাত সবচেয়ে গুরুত্ব পান এবং সরকার করোনার পরে যে খাতগুলোর সুবিধার কথা ভেবেছেন সেটি হলো রপ্তানিমুখী পোশাক। সুতরাং সেই জায়গা থেকে সবারই প্রত্যাশা যে রপ্তানিমুখী পোশাক খাতে অন্তত কোনো সমস্যা থাকবে না শ্রম সংক্রান্ত বিষয়গুলোর ব্যাপারে, ব্যবসা বাণিজ্যের ব্যাপারে, সেই জায়গাতেই আমাদের প্রত্যাশা সেখানে রয়েছে। এসে ক্ষুদ্র মাঝারি উদ্যোগগুলো সম্পর্কে থেকেও আমরা মনে করি যে এই করোনাকালীন সময়ে সবচেয়ে বেশি যারা ক্ষতিগ্রস্ত হবে তারা মাঝারি উদ্যোক্তা, তারা উৎপাদন করুন বা সেবার সাথে জড়িত থাকুন, তারা এই কারণে যে তাদের হাতে সেরকম কিন্তু কোনো সেভিংস নেই যেটি দিয়ে তারা বেশ কিছু
তারা অনেকটা ঋণের উপরে নির্ভর করেন, আয়ের উপরে নির্ভর করেন, সেটা বন্ধ হয়ে যায়, তখন স্বাভাবিকভাবেই এই উদ্যোগগুলো বন্ধ হওয়ার উপক্রম হয়। সেজন্য আমরা আগামী বাজেটে সিপিবি থেকে পরিষ্কারভাবে কয়েকটি উদ্যোগের কথা বলেছি। হলো যে ক্ষুদ্র মাঝারি উদ্যোগের যে মিনিমাম থ্রেশহোল্ড লিমিট আছে, যে মুক্ত সীমা, সেটিকে 50 লক্ষ টাকা, সেটিকে বাড়িতে যেন 1 কোটি টাকা হয়, সেটি আমাদের একটা প্রস্তাবনা। ওই এসএমই খাতের উদ্যোক্তারা যাতে ভ্যাট দেওয়ার, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স পে করার ক্ষেত্রে তারা যাতে বাড়তি সময়কাল পান, সেটি এখানে উপর তাদের যে ট্যাক্সের পেমেন্ট, সেই পেমেন্ট ইনস্টলমেন্ট মাধ্যমে দিতে পারেন, সে ধরনের যাতে এই তাদেরকে দেওয়া হয়, সেটি এই। তবে যে আশঙ্কাটা আমরা করছি যে আমরা এখন অর্থাৎ করোনার মধ্য দিয়ে আমরা ব্যবসা বাণিজ্য শুরু করে দিলাম, তার যে ধারণা যে জন্য চ্যালেঞ্জটা আরো লম্বা হবে, এবং বিশেষ করে সেবা খাত ধরনের যে ধরনের তাদের জন্য চ্যালেঞ্জটা দীর্ঘায়িত হতে পারে, তারা অনেক ক্ষেত্রে বন্ধ হয়ে যেতে পারে। সুতরাং যে প্যাকেজ দেওয়া হয়েছে সেটি হয়তো তাদের জন্য পর্যাপ্ত নাও হতে পারে। জি, এর জন্য আমরা জি ধন্যবাদ জনাব মোয়াজ্জেম, আপনি থাকুন আমাদের সাথে। আমরা রাশিদুল করিম মুন্না আপনার কাছে আরেকবার যাব। মূলত যে বিষয়টি নিয়ে, যে সংকট নিয়ে আপনি বলছিলেন, সেটা বোধহয় আরেকটা সংকট কিন্তু আছে। মূলত ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তারা কিন্তু এই মুহূর্তে পুঁজি হারানোর শঙ্কায় পড়ে গেছেন এবং অনেকের উদ্যোগ কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। এই থেকে উত্তরণের জন্য আসলে করণীয় কি এই মুহূর্তে সেই উদ্যোক্তাদের, তারা কিছু করতে পারেন কিনা টিকে থাকার স্বার্থে? জনাব মুন্না। আমি অলরেডি বলেছি যে মূলধনের হচ্ছে একটা ঘাটতি অলরেডি হয়ে গেছে। অনেক উদ্যোক্তা আছে যারা তাদের যে পণ্য উৎপাদন করছে সে পণ্যগুলো বিক্রি করতে পারছে না। বৈশাখীর যে সুযোগটা সেটা তারা হাতছাড়া হয়েছে। এবার যে ঈদের যেই তারা বাজারটা করতে সারা বছর সবচেয়ে বড় যে ব্যবসা কেনাটা তাদের হতো, সেটা থেকে বঞ্চিত হচ্ছে। সেই বিষয়টাতে মাথায় রেখে আমি বলছি যে অনেকে আছে তাদের বেতনটা দিতে পারবে না, তাদের যে ইউটিলিটি বিল আছে সেটা দিতে পারবে না, বাড়ি ভাড়া দেওয়ার অনিশ্চয়তা আসছে, তাদের যে নির্দিষ্ট যে পুঁজিটা ছিল সেই পুঁজিটা ভেঙে খরচ করছে। সুতরাং আমি কিন্তু অলরেডি বলেছি যে পুঁজির একটা বড় ঘাটতি চলে আসছে সামনে। সরকার প্যাকেজ ঘোষণা করেছে, কিন্তু এখানে সুনির্দিষ্টভাবে ব্যাংকের উপরই পুরো দায়িত্বটা দেওয়া হয়েছে, এবং সেখানে ব্যাংক এবং ক্লায়েন্টের সুসম্পর্কের ভিত্তিতে হচ্ছে মূল স্ট্র্যাটেজি। সেই জায়গাতে অনেক ব্যাংকই আছে যারা তাদের সাথে কাজ করছে না, যে সমস্ত উদ্যোক্তারা এই উদ্যোক্তাদেরকে ব্যাংকিং ফ্যাসিলিটি বা সাপোর্টটা দিবে না, এবং না দিলে এই উদ্যোক্তা কিন্তু অনেকেই যারা অনেক কষ্ট করে অনেক চ্যালেঞ্জ অতিক্রম করে আজকের জায়গাতে জায়গা করে নিয়েছে, এরা কিন্তু হারিয়ে যাবে। অর্থাৎ একটা উদ্যোক্তা কিন্তু টাকা দিয়ে তৈরি করা যায় না। একজন উদ্যোক্তা কিন্তু একটা ড্রিম নিয়ে অগ্রসর হয়, এবং তার যেই সীমিত পুঁজি আছে, আত্মীয় স্বজন আছে, অর্থাৎ আমি বলতে চাচ্ছি ইনফর্মাল চ্যানেল থেকে তারা টাকা জোগাড় করে তাদের বাণিজ্যটা পরিচালনা করে ধাপে ধাপে এই জায়গায় আসছে। সুতরাং সরকারকে ভাবতে হবে যে এই যে একটা বিপুল সংখ্যক উদ্যোক্তা যে হারিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, এইটাকে যদি আমরা একটা বাস্তবিক সলিউশন না আনতে পারি খুব দ্রুত, তাহলে কিন্তু একটা বড় ডিজাস্টার হয়ে যাবে। সুতরাং আমি বিনয়ের সাথে আবারও বলছি যে এই জায়গাতে যেমন হচ্ছে শিল্প মন্ত্রণালয় একটা প্রস্তাব দিয়েছে যে এই যে ইনফর্মাল চ্যানেলে যারা যে সমস্ত উদ্যোক্তারা মূলধন জোগাড় করে তাদের ব্যবসাটা পরিচালনা করছে, তাদেরকে কিভাবে পুঁজির দেওয়াটা নিশ্চিত করা যায়, এবং এটা কিন্তু বাস্তবতার আলোকে করতে হবে। আমরা স্লোগান সর্বস্ব আমরা চাই না। আমরা বিনয়ের সাথে সরকারের নীতি নির্ধারণের মহলের কাছে জানাতে চাচ্ছি যে এই বিষয়টা এটা একটা বড় চ্যালেঞ্জ। ঘোষণা আসছে, আমরা আশ্বস্ত হয়েছি, আমরা সাধুবাদ জানাচ্ছি, বাস্তব রূপটাই হচ্ছে বড় চ্যালেঞ্জ। এই বাস্তবতার জায়গাটা নিশ্চিত করতে গেলে আমরা মনে করি ব্যাংক যেহেতু অলরেডি বলেছে যে তারা একটা চ্যালেঞ্জের সামনে চলে আসছে, তারা আশঙ্কা করছে তারা যে বিনিয়োগ করবে সেখানে একটা রিস্ক থাকছে, যেহেতু মূলধনটা তাদের। সুতরাং তারা থার্ড পার্টি একটা সাপোর্ট চাচ্ছে, বা সরকারের একটা ফ্রেম চাচ্ছে, যে ফ্রেম হচ্ছে তারা যদি কোনো চ্যালেঞ্জের সামনে আসে তাদেরকে কিভাবে সাপোর্ট দিতে পারবে। অর্থাৎ তখন তারা আশ্বস্ত হবে যে ক্ষুদ্র বিনিয়োগের সাথে যুক্ত যারা ক্ষুদ্র উদ্যোক্তা যারা আছে, এসএমই সেক্টরে যারা আছে,
তাদেরকে ব্যাংকগুলো তখন হচ্ছে উৎসাহিত হবে এবং সেক্ষেত্রে তারা সাহসী হবে। অনেক ধন্যবাদ রাশিদুল করিম মুন্না, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের বিশ্ব সংলাপে যুক্ত হওয়ার জন্য। আমরা এই মুহূর্তে ছোট্ট একটি বিরতিতে যাব, বিরতি থেকে ফিরে এসে আরও আলোচনা চালাবো। দর্শক, বিশ্ব সংলাপের এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি নিচ্ছে, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত বিশ্ব সংলাপে। আমরা রপ্তানি কমে যাওয়া নিয়ে আলোচনা করছিলাম। আমাদের সাথে এই মুহূর্তে খন্দকার গোলাম মোয়াজ্জেম তিনি যুক্ত আছেন মোহাম্মদ নাসির। আমরা নাসির ভাই আপনাকে দিয়ে শুরু করতে চাই। মূলত আমরা এর মধ্যে পোশাক খাত সহ বিভিন্ন সংকট নিয়ে আলোচনা করছিলাম। মূলত পোশাকের এই মুহূর্তে যে চিত্র আপনারা দেখছেন, সেক্ষেত্রে আসলে বায়ার হারানোর কোনো শঙ্কা এই মুহূর্তে তৈরি হচ্ছে কিনা, যদি তৈরি হয়ে থাকে সেই সংকটটাকে আসলে কিভাবে মোকাবেলা করবেন? আর দ্বিতীয় বিষয় হচ্ছে, চলতি অর্থ বছরের শুরু থেকেই কিন্তু আমরা রপ্তানি কমার চিত্র আমরা দেখতে পাচ্ছি। এর পেছনে আসলে কারণগুলো কি ছিল? চলতি অর্থ বছরে আপনার জুলাই ছাড়া বাকি সবগুলো মাসে কিন্তু আমাদের মাইনাস গ্রোথ ছিল। জি, সেটাই বলছিলাম। এপ্রিলে এসে সেটা 85% মাইনাস গ্রোথ হয়েছে। অবশ্য এখন সারা পৃথিবীর অর্থনীতির গতি প্রকৃতি যেদিকে যাচ্ছে এবং আলটিমেটলি যে কোথায় গিয়ে থামবে সেটা তো কেউ জানে না। এখানে বায়ার হারানোর সম্ভাবনা আছে, অনেকগুলো ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই করোনা যদি আমরা মুক্ত হই, এর পরবর্তীতে দেখা যাবে অনেকগুলো ফ্যাক্টরি প্রোডাকশনে আসতে পারবে না, কাজ করতে পারবে না, এরকমই অনেক ঘটনা ঘটতে পারে। এই মহামারী করোনা তো পৃথিবীতে প্যান্ডেমিক আকারে আর কখনো আসে নাই, এটার অভিজ্ঞতা নাই। সেই অভিজ্ঞতা এখন নতুন ভাবে আমাদেরকে ফেস করতে হচ্ছে। তবে আরেকটা বিষয় হচ্ছে, প্রতিটা দুর্যোগময় পরিস্থিতির পরে একটা সম্ভাবনা তৈরি হয়। হয়তো আমরা এরকম কিছু সম্ভাবনা তৈরি হতে পারে। এবং আরেকটা বিষয় হলো, আমাদের চোখে আঙ্গুল দিয়ে অনেক জিনিস কিন্তু দেখাই দেয় যে এই জায়গায় আমাদের দুর্বলতা আছে বা ছিল, এই জায়গাটা কিন্তু আমরা ইমপ্রুভ করার একটা সুযোগও হয়ে যায়। যেমন আমাদের দেশের যে স্বাস্থ্য খাতের যে দুর্বলতাটুকু অনেকখানি ফুটে উঠেছে। তারপরও আমাদের ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী সবাই তারা জীবনে ঝুঁকি নিয়ে আমাদের রোগীদের সেবা করার জন্য চেষ্টা করছে। এই জায়গাটায় সারা পৃথিবীতে যখন একটা সময় মানুষ মারার জন্য বাজেট বাড়িয়েছে, এখন মানুষকে বাঁচানোর জন্য স্বাস্থ্য খাতে বাজেট বাড়াতে হবে। এটাই কিন্তু আমাদের সম্ভাবনা, সবার চোখ খুলে দিয়েছে। আজকে ট্যাঙ্কগুলা, রণতরী, বিভিন্ন যে মারণাস্ত্রগুলা সব তো বসে আছে, কিন্তু ক্ষুদ্র একটা জীবাণুর কাছে সবাই অসহায়। সারা পৃথিবীর বিজ্ঞান এখনো পর্যন্ত এই জীবাণুর কাছে অজ্ঞান। সেখানে আমাদেরকে অনেক কিছু শিকার আছে। সেখান থেকে শিক্ষণীয় বিষয়গুলি নিয়ে যদি আমরা আমাদের দাবিতে, যেমন আমাদের স্থানীয় সরকার ব্যবস্থা, আমাদের যে ত্রাণগুলো দেওয়া হচ্ছে, সেখানে যদি কোনো জায়গায় দুর্বলতা থেকে থাকে, সেই দুর্বলতাগুলি শুধরে নিয়ে আগামী দিনগুলোতে আমরা যেন ভালোভাবে ডিস্ট্রিবিউশন করতে পারি, সেই লক্ষ্যে কাজ করব। আমেরিকার মতো দেশে যেখানে সবচেয়ে বেশি লোক মারা গিয়েছে, সেখানে 46টা স্টেটে কিন্তু আপনার লকডাউন খুলে দেওয়ার এখন ঘোষণা আসছে। তারা এটা খুলে দিবে। তারা বলছে আমরা এইভাবে আমার দীর্ঘদিন অর্থনীতি বন্ধ করে চলতে পারি না। এটাই হলো বাস্তবতা। আপনার মিট প্রসেসিং প্ল্যান্ট, যেখানে করোনা আক্রান্ত হয়ে 150 জনের মতো লোক মারা গিয়েছিল, এর পরবর্তী ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে গেছে। প্রেসিডেন্ট ট্রাম্প এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে এই ফ্যাক্টরিগুলো আবার খুলে দেওয়ার জন্য বাধ্য করেছে। এগুলি হলো রিয়েলিটি। আমাদেরকে সেই জায়গাগুলো দেখতে হচ্ছে। আমাদের একটাই কথা, আমরা আমাদের জীবনকে সুরক্ষা দিয়ে, স্বাস্থ্যবিধি মেনে আমরা যতটুকু সম্ভব আমাদের অর্থনীতিকে সচল রাখা যায়, যেন পরবর্তীতে খাদ্য অভাবে এবং আমাদের কর্মের অভাবে, জীবিকার অভাবে আমাদের মানুষজনকে যেন মারা যেতে না হয়। আমেরিকার মতো দেশের 33 মিলিয়ন লোক কিন্তু আপনার জবলেস হয়েছে।
আপনার কানাডাতে 20 মিলিয়ন লোক জবলেস হয়েছে। এটা অর্থনীতি এখানে ঘুরে দাঁড়ানোর জন্য এই জার্মানিকে তারা একটা সমীক্ষায় বলেছে তাদের অর্থনীতি যদি ঘুরে দাঁড়াতে হয় তাদের 8 বছর সময় লাগবে। আপনার রাশিয়াতে তারা খাদ্যাভ্যাস পরিবর্তন করছে, তারা মদ এবং মিষ্টি কম খাওয়ার চেষ্টা করছে তাদের অর্থনৈতিক যেন তাদের সাশ্রয়ের জন্য করা যায়, তাদের অর্থনীতিকে সফল করার জন্য। আমেরিকার একজন অর্থনীতিবিদ বলেছেন তাদের সামরিক যে বাজেট রয়েছে সেই বাজেটকে 50% কাট ডাউন করতে হবে যদি তাদেরকে অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে হয়। এটাই হলো বর্তমানে করোনা পরিস্থিতির বাস্তবতা। সেই বাস্তবতাগুলো মেনেই যদি আমাদের চলতে হবে আমাদের মতো দেশে। তারপর আমি মনে করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেকখানি যোগ্য এবং বিচক্ষণতার সাথে এই পরিস্থিতি মোকাবেলা করছেন এবং সাথে সাথে উনি আমাদের যে সমস্যাগুলো ছিল সেগুলো অ্যাড্রেস করছেন। জি নাসির ভাই, আপনাকে ধন্যবাদ, আপনি থাকুন যুক্ত। আমরা এবার একটু খন্দকার গোলাম মোয়াজ্জেম আপনার কাছে যাব। নাসির ভাই যে বাস্তবতার কথা বললেন সেই বাস্তবতার যে বিষয়টি আপনিও শুনলেন যে সেটি আসলে বাংলাদেশে কিভাবে করা যায় এটি একটা বিষয় থাকবে এবং সংকটকালীন সময়ে আসলে টিকে থাকার যুদ্ধে এই মুহূর্তে ব্যবসায়ী সহ অর্থনীতির স্বার্থে যারা জড়িত আছেন তাদের করণীয় কী থাকতে পারে। সবচেয়ে বড় বিষয়, ডেস্টিনেশন কান্ট্রি যখন রিকভার করে উঠবে তখন বাংলাদেশ প্রস্তুত কিনা সেই প্রস্তুতির জায়গাটা ঠিক রাখার জন্য করণীয় কি থাকতে পারে। মোয়াজ্জেম ভাই, আমরা 2008-9 সালে যখন বিশ্ব মন্দা দেখা দিয়েছিল তারপরে আমরা দেখেছিলাম যে আমাদের তৈরি পোশাক খাত মন্দার পরে থেকে খুব দ্রুত সেখান থেকে রিকভার করতে পেরেছি। ফলে সেটা একটা আশার জায়গা, আমাদের উদাহরণ হাতের কাছে রয়েছে। কিন্তু এবার যেটি হয়েছে যে মন্দার আগে থেকে আমাদের পরিস্থিতি, রপ্তানি পরিস্থিতি অতটা ভালো ছিল না। ফলে মন্দা পরবর্তী সময়কালে আমরা কতটা সুবিধা নিতে পারবো আমরা জানি না। কিন্তু দুটো বিষয় এখানে মনে রাখা দরকার। যে মন্দা পরবর্তীকালে স্বল্প মূল্যের পণ্যের চাহিদা বাড়বে এটা বোঝাই যায়। ফলে সেই হিসেবে আমরা যে ধরনের পণ্য উৎপাদন করি, স্বল্প মূল্যের পণ্য, গার্মেন্টস এবং অন্যান্য, সেগুলোর চাহিদা বাড়বে এটা আশা করা যায়। কিন্তু একসাথে আবার এটাও মনে রাখতে হবে যে এটা কিন্তু একটি ভাইরাস সংক্রান্ত সমস্যা। সুতরাং অনলাইন বেসড ট্রেডিং বা অনলাইনে কেনাকাটা যেমন অলরেডি বেড়েছে, আগে থেকে সেটা অনেকাংশে আরো বেড়ে যাবে। ট্রেডিং এর জন্য বা অনলাইন বেসড কেনাকাটা কিন্তু আমাদের ব্যবসায়ীরা এখনো সবাই প্রস্তুত না, এবং সে কারণে কিন্তু আমাদের অর্ডারগুলো, অনলাইন বেসড অর্ডারগুলো আমাদের এখানে না এসে অন্য দেশে চলে যেতে পারে। কিন্তু স্বাভাবিক যে অর্ডার, লো অর্ডার যেগুলো আছে, লো ভ্যালু অর্ডার, সেগুলো কিন্তু আমরাই করার জন্য উপযুক্ত। ফলে সেটা আমাদের জন্য একটা ইতিবাচক জায়গা হবে বলে আমাদের কাছে মনে হয়। তবে এটা ঠিক যে অন্য দেশগুলো যে সুবিধা নিতে পারছে, যেমন ভিয়েতনাম, সে কিন্তু করোনার ঝুঁকি অনেক দ্রুত কাটিয়ে উঠতে পেরেছে এবং সে একটা ভালো ইমেজ তৈরি করতে পেরেছে বাইরের দেশগুলোর কাছে যে তার দেশের পরিবেশ এখন স্বাস্থ্য ঝুঁকি মুক্ত। কিন্তু আমরা কিন্তু সেই কথাটি এখনো বলতে পারছি না, এবং আমরা জানি না যে আগামীতে আসলে কখন পুরোপুরি যে আমাদের কারখানা এবং কারখানার আনুষঙ্গিক পরিবেশ পুরোপুরি স্বাস্থ্য মুক্ত। এই চ্যালেঞ্জটি কিন্তু আমাদের থেকে যাচ্ছে সামনের দিকে, যেটা আগামী দিনের জন্য আমাদের মনে রাখা দরকার। সরকার সমস্ত উদ্যোগগুলো নিয়েছেন সেটা যেমন বাস্তবায়ন জরুরি, আবার এইগুলোরও কিছু নতুন ধরনের প্রেক্ষাপটে আমাদের নিয়ে যেতে পারে। যেহেতু অর্থনৈতিক কর্মকাণ্ড নতুন করে শুরু হয়েছে, সুতরাং তার কারণে কিন্তু স্বাস্থ্য ঝুঁকি বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। আগামীতে কিন্তু নতুন ধরনের বিনিয়োগ দরকার হবে কারখানাগুলোতে, নতুন ধরনের বিনিয়োগ দরকার হবে মানুষের স্বাস্থ্য নিরাপত্তায়, নতুন ধরনের বিনিয়োগ দরকার পড়বে শ্রমিকদের ট্রিটমেন্টের জন্য, শ্রমিকদের স্বাস্থ্য নিরাপত্তার জন্য। সুতরাং সেই ধরনের জিনিসগুলো কিন্তু আগামীতে সরকারকে এবং বেসরকারি খাতকে বিবেচনা করতে হবে। আমাদের জন্য একটা স্বস্তিদায়ক বিষয় হলো আমাদের কৃষি খাত যথেষ্ট ভালো রয়েছে এবং এর মাধ্যমে আমরা খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি করতে পারছি। আমরা যদি দেখি যে শ্রমিকদের আয়কে ন্যূনতম পর্যায়ে নিশ্চিত করা যায় এবং সেই যদি উদ্যোক্তারা ব্র্যান্ড বায়ারদের সাথে সহযোগিতা নিয়ে, সরকারের সহযোগিতা নিয়ে দীর্ঘকালীন শ্রমিকদের ন্যূনতম আয় নিরাপত্তা দিতে পারেন, তাহলে কিন্তু আমরা এই ঝুঁকিটি অনেকটাই কাটিয়ে উঠতে পারবো। আশার কথা হচ্ছে দেশের বাইরে বৈশ্বিক পর্যায়ে ব্র্যান্ড বায়াররাও কিন্তু উদ্যোগ নিচ্ছে। আমরা যেটা জানি যে আমাদের উদ্যোক্তাদের সাথে কিন্তু তাদের ব্র্যান্ড বায়াররা কথাবার্তা বলছেন, তারা মজুরি সাপোর্ট তারা দিতে চান।
যে আইএলওর উদ্যোগে যে উদ্যোগগুলো এখন বৈশ্বিক পর্যায়ে চলছে, সেটির অধীনে আমাদের ব্র্যান্ড বায়াররা এগিয়ে আসছেন মোটামুটি একটা সাপোর্ট দেওয়ার জন্য। সেটা আমাদের উদ্যোক্তাদেরকেও এক ধরনের রিলিফ দেবে, সরকারের জন্য এক ধরনের চাপ কমাবে, এবং একই সাথে আমাদের উদ্যোক্তারাও আগামী দিনে যখন ব্যবসা জি। শুরু হবে তখন তারা প্রস্তুত হতে পারবে। মজিম ভাই ধন্যবাদ আপনাকে। আমরা মোটামুটি একদম শেষ প্রান্তে আমাদের অনুষ্ঠানে। আমরা নাসির ভাই আপনার কাছে 1 মিনিটের জন্য যাব। মূলত মজিম ভাই যে অনলাইন প্ল্যাটফর্মের কথা বলছিলেন, যে অনলাইন বেসড কেনাকাটার ব্যবস্থা, সেই জায়গাটায় আসলে আমাদের সক্ষমতা কতটুকু আছে, একদম ছোট্ট করে বলবেন। অনলাইনের এখনো আমাদের সক্ষমতা সেভাবে গড়ে ওঠে নাই, কিন্তু আমাদেরকে এখন পরিবর্তিত পরিস্থিতিতে, করোনা পরবর্তী পরিস্থিতিতে অনলাইনে কেনাকাটা বা বিক্রিটা অনেক বাড়বে, যেটা মজম ভাই অ্যাড্রেস করেছেন। সেই অনলাইনের আমরা যেন বিক্রি করতে পারি, সেই আমাদের এক্সপার্টাইজটা আমাদেরকে গ্রো করতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ জনাব মোহাম্মদ নাসির, এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি খন্দকার গোলাম মোয়াজ্জেম আপনাকে, এবং রাশেদুল করিম মুন্না আমাদের সাথে যুক্ত ছিলেন, তাকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের বিশ সংলাপে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আজকের বিশ সংলাপ থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।